শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো গত ক্লাসে আমি জুম ক্লাসের মাধ্যমে আপনাদের 3টা লেকচারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেখানে আমরা 2টা ম্যাথ দেখেছি, 2টা সূত্রের। তো আজকে ওই 2টা সূত্রের ম্যাথ থেকেই একটা নতুন যদি ইনফরমেশন থাকে, অর্থাৎ ডিসিশন নেওয়ার মতন যদি বলে, সেক্ষেত্রে আমরা কি করব সেটা একটু দেখব। এবং এই ডিসিশনগুলা আমাদের এই চ্যাপ্টারের বর্তমান মূল্য নির্ণয়ের সেই সূত্রগুলো থাকবে, সেখানে প্রতিটাতেই এই ডিসিশনের কাজ হবে। দেন আজকে আরেকটা নতুন সূত্র দেখব, একটা নতুন সূত্র। তো মূলত আজকে আমরা অঙ্কই থাকবে, অঙ্কের লেকচার, দেন কিছু বাড়ির কাজ অঙ্ক করে নেন। তো এটা আমরা গত ক্লাসে এই সূত্রটা নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে কুপন থাকবে। তো আমি একটা সার্টেন পার্সেন্টেজ বা সার্টেন অংশ সুদ পাবো এবং ম্যাচুরিটি ভ্যালুতে একটা টাকা পাবো। তো এটা আমরা এরকম একটা ম্যাথও গত ক্লাসে দেখেছি। তো অঙ্কটার সাথে আমি একটা ইনফরমেশন জাস্ট অ্যাড হবে। তো একটি কোম্পানি 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা, কুপন সুদের হার 12%। এটা কিন্তু আমাদের গত ক্লাসের ইনফরমেশন। বাজার মূল্য 850 টাকা। এই যে একটা ইনফরমেশন নতুন অ্যাড হচ্ছে, যে বাজার মূল্য 850 টাকা। তো বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 14% হয়। তাহলে বন্ডের মূল্য কত এবং বিনিয়োগ করা উচিত হবে কি না। তো আমরা কিন্তু বন্ডের মূল্য নির্ণয়টা পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম। তো এখানে জাস্ট আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি এই বন্ডটা কেনা উচিত হবে কি হবে না। তো যেহেতু এটা আমাদের কুপন বন্ড এবং এটা সুদটা অর্ধবার্ষিক না, রেগুলার সুদ, আয়ের হারটা বা পাট্টার হারটা বা সুদের হারটা যেটা বাৎসরিক পাবো। তো আমরা সবকিছুই সেম আগের মতো করে ফিগারটা বের করব। যেমন 931 টাকা বের হলো, এটা আমাদের গত ক্লাসেও এটাই ছিল। তো এখন আমার কাজ হলো যে বিনিয়োগ করা উচিত হবে কি না। তো আমি যদি একটু চিন্তা করি যে বাজার মূল্য হচ্ছে এটা 850 টাকা, বাট আমি ক্যালকুলেশন করে দেখতেছি সেটা 931 টাকা হলে কেনা যায়। তার মানে কি মার্কেট আরো কম দামে অফার করতেছে আমাকে, তাহলে আমি 81 টাকা আরো লাভ বেশি পাচ্ছি। তাহলে আমি একটু যদি রিয়েল লাইফ উদাহরণে আসি, সাপোজ আপনি বাজার করতে গেলেন, ইলিশ মাছ কিনবেন। বাসা থেকে আম্মু বলে দিল যে একটা ইলিশ মাছ 300 টাকা দাম নিবে। ঠিক আছে, এটা আম্মু ক্যালকুলেশন বা তার অভিজ্ঞতা থেকে বলল। দ্যাট মিনস এই যে ক্যালকুলেশন বা অভিজ্ঞতায় এটা অ্যান্সার হবে 300। আপনি এখন বাজারে গিয়ে দেখতেছেন যে দোকানদার আপনাকে 250 টাকায় সেই ইলিশ মাছটা দিতে চায়। তাহলে কি হবে, 50 টাকা আপনি কমে পাই যেতেছেন। দ্যাট মিনস 50 টাকা আপনার লাভ। তো এখানেও তাই হচ্ছে। তো ক্যালকুলেশন করে আপনি দেখতেছেন 931 টাকা দাম হওয়া উচিত, কিন্তু মার্কেট আপনাকে 850 টাকায় দিচ্ছে। তার মানে এই বন্ডটাতে আমি বিনিয়োগ করব, কারণ বাজার মূল্য এত, যা বন্ডের বর্তমান মূল্য 931 টাকা হতে কম। তাই এই বন্ডে বিনিয়োগ বিনিয়োগ করলে লাভ হবে। তো আমার লাভ হবে কিভাবে বের করলাম, যে আমি 931 টাকা হচ্ছে আমার বর্তমান মূল্য, তার থেকে বাজার মূল্য বিয়োগ, অর্থাৎ বর্তমান মূল্য থেকে বাজার মূল্য বিয়োগ করে দেখতেছি পজিটিভ ফিগার, লাভ হচ্ছে, মানে বাজার মূল্যটা ছোট, তাহলে আমি এই বন্ডে বিনিয়োগ করব। তো আমি যদি একটু ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণটা, তাহলে কি হচ্ছে, যে বন্ডের বাজার মূল্য যদি বড় হয়, যেমন একই উদাহরণটা আবার ফিরে আসি, 300 টাকার ইলিশ মাছ আপনি বাসা থেকে সিলেক্ট করে গেছেন আম্মুর কথা অনুযায়ী, বাজারে গিয়ে দেখতেছেন দোকানদার আপনার কাছে 400 টাকা দাম চায়। তাহলে কি আপনি সেই ইলিশ মাছ কিনবেন? কিনবেন না। দ্যাট মিনস গ্রহণযোগ্য নয়। আপনার বর্তমান মূল্য ক্যালকুলেশন বলতেছে 300 টাকা, বাট মার্কেট দাম যাচ্ছে 400 টাকা, তাহলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না। আর বাজার মূল্য মার্কেট বলতেছে 250 টাকা, আপনি বাসা থেকে সিলেক্ট করে গেছেন 300 টাকা, তখন আপনি সেই প্রজেক্টটা গ্রহণ করবেন। এখন আমরা গ্রহণ করব কি করব না, আমরা সেটা দেখলাম। সিদ্ধান্ত গ্রহণ খুব ইম্পর্টেন্ট জায়গাটা। সিদ্ধান্ত গ্রহণ, অনেক ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত নিতে ভুল করি। প্রশ্ন অঙ্ক ঠিক মিলাইতে পারি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না, যার জন্য
আমরা 100% মার্কস পাবো না। তো আমাদেরকে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সিদ্ধান্তটা যাতে ঠিকমতো নিতে পারি। তো আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি 2টা বন্ড বলা থাকে, তখন এমন যদি হয় যে 2টা বন্ডই এই গ্রুপে পড়তেছে যে গ্রহণযোগ্য নয়, তাহলে গ্রহণযোগ্য নয় বলে দিব। আর দেখা গেল 2টা বন্ড এখানে পড়তেছে, তাহলে চাইলে 2টাই গ্রহণযোগ্য। আবার এমন হতে পারে একটা গ্রহণযোগ্য একটা গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে আমরা যেটা গ্রহণযোগ্য সেটা নিব। যদি 2টাই দেখা যায় গ্রহণযোগ্য, তাহলে 2টাই নিতে পারি। একটাও না, তখন সবগুলাই বাদ দিতে পারি। সাধারণত একটা গ্রহণযোগ্য থাকে, একটা গ্রহণযোগ্য থাকে না। তো এইভাবে আমরা সিদ্ধান্তটা নিচ্ছি। আচ্ছা, তো একটু আবার কারেকশনটা বলি। গত ক্লাসে যেই ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে একটু এখানে ভুল ছিল, যে i/2 করা হয় নাই, আমি শুধু i করে দেখাইছিলাম, যেটা আমি জুম ক্লাসেও বলছি। তো যারা ক্লাসটা অ্যাটেন্ড করে নাই তাদের জন্য আবার বলতেছি যে এখানে i/2 হবে, কারণ সূত্রটাও আমি 2বার করে পাবো। হ্যাঁ, তো i/2 আর ফর্মুলাটা সম্পূর্ণই ঠিক ছিল। যখন অর্ধবার্ষিকী সুদ থাকবে তখন আমার ওই আয়ের টাকাটা অর্থাৎ সুদের পরিমাণটাও আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো অঙ্কের ক্ষেত্রেও কিছু এখানে ঝামেলা ছিল, যে অনেক জায়গায় 2 দিয়ে ভাগ করাটা হয় নাই। যেমন এখানে একটা ভাগের সমস্যা ছিল। তো আমাদের মূল কথা হচ্ছে কেডি কে 2 দিয়ে ভাগ করব, আর এম এর সাথে আমরা এন গুণ করব। আমার কেডি কে ভাগ হবে এবং এম এর সাথে এনটা গুণ হবে। তো একটু কারেকশনটা আপনারা সবাই একটু করে নিয়েন, যারা জুম ক্লাসটা করেন নাই। তো এখানে আমার i/2 করতে হবে, ঠিক আছে। তো যেমন এখানে 60 হয়েছিল, তারপরে আমি একই ক্যালকুলেশন। আর এটা ঠিক ছিল মোটামুটি, যে আমাদের সুদের হারকে 2 দিয়ে ভাগ, সময়ের সাথে n গুণ। এটা আমাদের অর্থের সময় মূল্য আমরা এভাবেই শিখছি। তো আচ্ছা, এখানেও প্রশ্নটা একটু যদি দেখি, একটি কোম্পানি 12% অর্ধবার্ষিক। আচ্ছা, এখানে কিন্তু কুপন রেটটা এই 12%, কুপন রেটটা আলাদা ভেঙে দেয় নাই। যখন শুরুতেই যেটা থাকবে 12% অর্ধাধিক, 12% শেয়ার মূল্যে, বা 12% বন্ডে, বা 12% বাট্টায়, বা 12% সুদে, যেটাই শুরুতে থাকবে, সে মেয়াদি ইস্যু করেছে বন্ড, 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000, বাজার মূল্য 950। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় বন্ডে বাট্টার হার 10%, এখানে বাট্টার হারটাই আসলে আয়ের হার, ঠিক আছে। তো শুরুতে যেটা আছে 12%, সেটা হচ্ছে আমাদের কুপন রেট, আর বাট্টার হার যেটা, সেটাই হচ্ছে আমাদের এখানকার আয়ের হার, বা সুদের হার, আয়ের হার বলতে পারবো আমরা এটাকে। তো এটাই কেডি আর কি, নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যেটা পার্সেন্টেজটায় কোনো কিছু বলা নাই, কোম্পানি 12% অর্ধবার্ষিক সুদে, তো এখানে এই যে সুদের কথাটাতে আমরা কুপন বলতেছি, ঠিক আছে। তো এখানে কুপন রেট 12%, যেহেতু অর্ধবার্ষিক, তো আমরা অর্ধবার্ষিক ধরে ম্যাথটাকে করব। আবারও বলে দিই যে আইটাকে /2 করতে হবে, যেটা গত ক্লাসে একটু ঝামেলা ছিল, মিস্টেক ছিল আমার। তো এইভাবে করে আমরা বন্ডের মূল্যটা বের করলাম। এখান থেকেও যদি আমাকে ডিসিশন নিতে বলে যে বাজার মূল্য এত টাকা হয়, তবে মূল্য কত, তো এখন বাজার মূল্যের সাথে আমি ডিসিশন নিতে চাই। তো বাজার মূল্য এখানে 950। আচ্ছা, বাজার মূল্যের কিন্তু আমাদের সূত্রে কোথাও কাজ নেই, আমাদের সূত্রে সবসময় এমভির কাজ। এখানে একটা নোট রাখতে পারেন আপনারা, আমরা বন্ডের বর্তমান মূল্যের যতগুলো সূত্র ইউজ করব, সেখানে বাজার মূল্যের কোনো সূত্রে কাজ নাই, শুধুমাত্র ডিসিশন নিতে কাজ। আবারও বলতেছি, বন্ডের মূল্য নির্ণয়ের যতগুলো সূত্র দেখানো হবে, সবগুলাতেই বাজার মূল্যের কোনো কাজ নেই, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শুধু কাজ। বাজার মূল্য সূত্রে কোথাও আসে না মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বাজার মূল্য কোথাও আসে না। তো মূল্য নির্ণয় কিন্তু আবার আরো কিছু সূত্র আছে যেখানে বাজার মূল্যও আসবে, কিন্তু ওটা মূল্য নির্ণয় হবে না, এখানে পার্সেন্টেজ বের হবে, সেখানে বাজার মূল্য সূত্রে আসবে। বাট এখানে যেখানে মূল্য বের হবে সেখানে পার্সেন্টেজ সূত্রে আসবে না, জাস্ট ডিসিশন দিবে। তো এই হলো মোটামুটি কথা। তো এখানে দেখা যাচ্ছে কি, যে আমরা 846 টাকা আমাদের ক্যালকুলেশন বলে হওয়া উচিত, বাট মার্কেট 950 টাকায় বিক্রি করে, বেশি দামে বেচে। তার মানে আমার এটা গ্রহণযোগ্য হবে না, বা বিনিয়োগ করা উচিত হবে না। 950 টাকা, যা বর্তমান মূল্য এত থেকে বেশি, তাই ওই বন্ডে
বিনিয়োগ করা উচিত নয়। দেখো এটা মাইনাস আসছে, বন্ডের বর্তমান মূল্য থেকে বাজার মূল্য বড়, তো -103 টাকা, তাহলে আমি এটাকে বিনিয়োগ করব না। তো দেখ, আমরা দুইটা সূত্র নিয়ে কথা বললাম এবং দুইটা সূত্র থেকে ডিসিশন বেসিস কিভাবে হতে পারে সেটাও বললাম, এবং এই ডিসিশনটা আমাদের পরের যে সূত্রটা সেখানেও কাজে লাগবে যদি বাজার মূল্যের সাথে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আসে। তো এখানে জাস্ট জিরো কুপন বন্ড, অর্থাৎ যেখানে কোনো কুপন দেওয়া হবে না, অর্থাৎ আমরা যে কিস্তিটা বা সুদটা পাইতাম, অর্থাৎ এই যে কিস্তির অংশটা বা সুদের অংশটা এইটা নাই, শুধুমাত্র ম্যাচুরিটি ভ্যালু আছে, দ্যাট ইজ জিরো কুপন বন্ড। তো আমরা জিরো কুপন বন্ডে মূলত সূত্রটাতে ফার্স্ট পার্টটা নাই, সেকেন্ড পার্টটাই জাস্ট আছে, ঠিক আছে। তো ফার্স্ট পার্টটা এখানে থাকতেছে না, জাস্ট সেকেন্ড পার্টটা এই অঙ্কে সূত্রের ক্ষেত্রে লাগবে আমাদের। তো এখন আমরা দেখি যে আমরা জিরো কুপন বন্ড এটা বুঝবো কি করে। অনেক সময় প্রশ্নে লেখা থাকবে এটা জিরো কুপন বন্ড, অনেক সময় লেখা থাকে না। যেমন ওপিও কোম্পানি প্রতিটি 3,000 টাকা লিখিত মূল্যে 7 বছর মেয়াদী বন্ড 2200 টাকায় ইস্যু করে, অর্থাৎ বাজার মূল্য এখানে 2200। তো বন্ডের প্রয়োজনীয় বার্তার হার 9%, তাহলে বন্ডের মূল্য কত? তো দেখেন এখানে কিন্তু কোথাও কোনো বলা নাই বা সুদের হার অথবা কুপন রেট, সুদের হার বা কুপন রেট বলা নেই। একটা পার্সেন্টেজ মানে কেডি, দুইটা পার্সেন্টেজ থাকলে আমরা কুপন সুদ আছে, এটা একটা মনে রাখার সহজ বুদ্ধি। দুইটা পার্সেন্টেজ যদি থাকে একটা কুপন রেট হবে, একটা আয়ের হার হবে, আর একটা পার্সেন্টেজ থাকলে সেটা আয়ের হার। ও যদি একটা পার্সেন্টেজ থাকে তার মানে সেটা জিরো কুপন বন্ডের ফর্মুলায় ফেলে দিব। তো এখানে 3,000 টাকা মেয়াদ ছিল, তো ইস্যু করছে, এটা বাজার মূল্য, আমরা ইস্যু প্রাইসটা বাজার মূল্য বলতে পারি। তো আমাদের এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। তো এখানে 7 বছর, তো আমরা ক্যালকুলেট করলাম, দেখলাম 1641 টাকা হওয়া উচিত। তো আমি যদি এখান থেকেও ডিসিশন নিতে পারি চাইলে, যদিও এখানে ডিসিশন নিতে বলে নাই, আমি যদি ডিসিশন নিতে চাই তাহলে কি, যে 2200 টাকায় মার্কেটে ইস্যু হচ্ছে, বাট আমার ক্যালকুলেশন বলে 1641, তাহলে এই বন্ডটাতে আমার বিনিয়োগ করা উচিত হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জিরো কুপন বন্ডের ফর্মুলা। তো কিভাবে বুঝবো? এক কুপন রেটটা দেওয়া থাকবে না, সেটাই আমার বোঝার সহজ উপায় বা লজিক্যাল ওয়ে। আর যদি আমরা আরেকটা সহজ বুদ্ধি ফলো করতে পারি, যেটা হচ্ছে যে একটা পার্সেন্টেজ যদি থাকে সেটাই জিরো কুপন বন্ডের ফর্মুলা দিয়ে করতে হবে। তো এই হচ্ছে আমাদের বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের 3 নাম্বার সূত্র, এবং আরেকটা সূত্র আছে আমাদের বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, এবং নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ বের করারও একটা ফর্মুলা নিয়ে কথা বলবো। তো মূলত আমাদের এখানে আয় নির্ণয় করার 4টা ফর্মুলা, মানে বর্তমান মূল্য নির্ণয়ের 4টা ফর্মুলা, যার মধ্যে 3টা অলরেডি শেষ, একটা বাকি আছে, নেক্সট ক্লাসে আলোচনা হবে। আর আয় বা পার্সেন্টেজ বের করার 3টা ফর্মুলা, তো নেক্সট ক্লাসে হয়তো বা ওইখান থেকেও একটা সূত্র, টোটাল 2টা সূত্র নিয়ে আমি কথা বলবো। তো শেষ করার আগে আপনাদের জন্য 2টা এসডব্লিউ রাখছি। তো একটি কোম্পানি 8% অর্ধবার্ষিক সুদে 5 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য ছিল 1,000 টাকা, বাজার মূল্য 950 টাকা। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় বার্তার হার 10% হয়, তাহলে বাজার মূল্য কত হবে? তো একই সাথে এখানে ডিসিশন নেবেন, এখানে যেহেতু বলা নাই প্রশ্নে, বাট আপনারা ডিসিশন নিয়ে দিবেন, কারণ আমি দেখতে চাই যে আপনারা ডিসিশনের অংশটা বুঝলেন কিনা। সেম ভাবে 2,000 টাকা লিখিত মূল্যে 9 বছর মেয়াদী বন্ড 1700 টাকায় ইস্যু করেছেন, বাজার বার্তার হার 14% হয়, বর্তমান মূল্য কত বা বন্ডের মূল্য কত? এখানেও ডিসিশন নেবেন, এটা জিরো কুপন বন্ড, কেন এখানে কোনো কুপন রেট নাই, কুপন রেট সাধারণত শুরুর দিকে থাকে, এখানে নাই, যদি কিছু বলা থাকতো, আর এখানে একটাই পার্সেন্টেজ। তো এটাও ডিসিশন নেবেন, তো দুইটাও প্রশ্নেই ম্যাথ করবেন, ম্যাথ করে ডিসিশন নেবেন। এটা অর্ধবার্ষিকী, তো অর্ধবার্ষিকীর ফর্মুলা দিয়ে করবেন, আর এটা জিরো কুপন, জিরো কুপনের ফর্মুলা দিয়ে করে দুইটার ক্ষেত্রে ডিসিশন দিবেন যে আমার বিনিয়োগ করা উচিত কি উচিত নয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, খুব বড় লেকচার করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।